আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভূতের কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব জিনের সাথে মানুষের সহবাস দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটা দেখেন নাই তারা প্রথম পর্বটা দেখে আসতে পারেন ভিডিওর লিংক ডেসক্রিপশনে। আমি জানি না প্রথম পর্বটা তোমাদের কেমন লেগেছে, তবে আমি চোখ বন্ধ করে বলতে পারি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। অনেক কথা বলে ফেলছি তো, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। শুরুতেই প্রথম পর্বের কিছু কথা বলে নিচ্ছি। প্রথম পর্বের শেষে আমরা জেনেছিলাম ঈশিতা, ঋতু ও আজিম ভাই একটা মাজারে যায় রাকিব নামের এক হাফেজ ভাইয়ার সাথে কথা বলতে। সেখানে ঈশিতা রাকিব ভাইয়াকে তার সমস্যার কথা খুলে বলে। সবকিছু শুনে রাকিব ভাই ঈশিতাকে একটা প্রশ্ন করেছিল। দ্বিতীয় পর্বটা এখান থেকেই শুরু হয়। সবকিছু শুনে রাকিব ভাইয়া খুব অদ্ভুত একটা আমাকে প্রশ্ন করল, কিছু মনে করবেন না ঈশিতা, আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই। আমি বললাম, জি রাকিব ভাইয়া, বলেন কি জানতে চান আমার কাছে। রাকিব ভাই বলল, তুমি বলছো সে তোমার সাথে সহবাস করছে। আমি জানতে চাই, সে কি একা তোমার সাথে মিলিত হয়েছে নাকি তার সাথে আরও কেউ ছিল? এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আর বললাম, না না রাকিব ভাই, সে একাই ছিল। কিন্তু আপনি এই প্রশ্ন কেন করছেন? রাকিব ভাই বলল, আসলে ঈশিতা, দল বেঁধে যদি কোনো জিন কোনো মানুষের মেয়েকে ধর্ষণ করে কিংবা তার সাথে সহবাস করে, তাহলে তার জীবনের ঝুঁকি আছে। তাদেরকে সেই মেয়ের উপর থেকে ছাড়ানো অনেক কষ্টকর। কিন্তু কোনো জিন যদি একা তার সাথে সহবাস করে, তাহলে ধরে নিতে হবে সেই জিন আসলে সে মেয়েটাকে ভালোবাসে। আর সে জিন তার অজান্তেই সে ওই মেয়েটার সাথে সহবাস করেছে, যেমনটা তোমার সাথে হয়েছে। এর মানে আমরা ধরে নিতে পারি সেই জিনটি তোমার কোনো ক্ষতি করতে চায় না। সে তোমাকে অনেক ভালোবাসে, এই কারণেই তোমার সাথে সে দেখা করতে আসে আর এতদিন যাবৎ তোমার সাথে ছিল। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা রাত সময় দাও, আর কষ্ট করে আগামীকাল তোমরা তিনজন আবার এসো আমার কাছে। আমার জিন সাথীরা সবকিছু জেনে আমাকে জানাবে, আর আমি তোমাদেরকে বলতে পারবো আসলে সেই জিনটাকে আর কেনই বা তোমার সাথে সে থাকে। আমরা রাকিব ভাইয়ার থেকে বিদায় নিয়ে এসেই মাজার থেকে আবার যার যার বাড়িতে ফিরে আসি। প্রতিদিনের মতো সেদিনও বিকেল শেষ হয়ে রাত নেমে আসে। একটা অজানা ভয় আমার মনে বাসা বেঁধেছে। একটি জিন আমাকে ভালোবাসে। আপনারা নিজেরা একটু অনুভব করে দেখুন তো, অদৃশ্য কেউ আপনাকে ভালোবাসে, আর প্রতি রাতে আপনার কাছে সে আসে, আপনার অজান্তে এসে আপনার শরীরকে স্পর্শ করে, আপনার সাথে সে সহবাস করে। ভাবতেই খুব ভয় লাগছে, তাই না? তাহলে আমার অবস্থাটা একটু বুঝার চেষ্টা করুন তো, কিভাবে রাতগুলো কাটাচ্ছি আমি। রাত নেমে এলেই মনের মাঝে ভয় নেমে আসে। যদি পারতাম সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে, তাহলে আমি প্রতি রাতেই না ঘুমিয়ে পার করে দিতাম। কারণ ঘুমলে যদি সে আসে আর আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রাকিব ভাইয়া বলল সে আমার কোনো ক্ষতি করতে চায় না, তাহলে কেন সে আমার অনুমতি ছাড়া আমার সাথে এগুলো করল? আমি যখন এসব কথা ভাবছিলাম, তখন ঋতু এসে বলল, কি রে ঈশিতা, একা একা কি ভাবছিস? ঘুমাবি না? অনেক রাত হয়ে গেল তো। আমি বললাম, হ্যাঁ ঘুমাতে হবে তো, চল ঘুমিয়ে পড়ি। 1 মিনিট, জমজমের পানির বোতলটা কোথায়? ঋতু ঋতু বলল, পানির বোতলটা তো এই খাটের পাশেই ছিল, কোথায় গেল বলতো? সকালে তো এখানেই রেখে গেলাম। এমনটা তো নয় চোর এসে নিয়ে গেছে। তারপর আমি ঋতু মিলে 1 ঘণ্টা যাবৎ আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা কোনায় কোনায় সেই জমজমের পানির বোতলটা খুঁজি। কিন্তু অবাক করার বিষয়, আমরা সেই বোতলটার কোনো দেখাই পাই না। যেন রাতারাতির ভেতরেই সেই বোতলটা ঘর থেকে উধাও হয়ে গেল। আমি ভয়ে ভয়ে বললাম, ঋতু এবার কি হবে বলো তো, এবার আমরা ওকে কি করে আটকাবো? ঋতু বলে, ঈশিতা ভয় পাস না, কিছু হবে না, আমি তো আছি। চল ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি তোর ঘুম চলে আসবে। ঋতু আমার মাথায় হাত বোলাতে শুরু করল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজের অজান্তেই। হঠাৎ করে একটি সালামের শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমার সামনে খুব লম্বা দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যাদের চেহারা ঠিক দেখা যাচ্ছে না, তাদের চেহারাগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুটি লম্বা অদ্ভুত দেখতে ব্যক্তি আমাকে বলে, আপনাকে আমাদের সাথে আসতে হবে, আপনার জন্য মহারাজ অপেক্ষা করছে। আমি লাফিয়ে ঘুম থেকে উঠে বসি। শুরুতে ভেবেছিলাম এগুলো আমার স্বপ্ন, কিন্তু আমি মিনিটের ভিতরে বুঝতে পারি
এগুলো সবকিছু বাস্তবে ঘটছে। আমি যখন ঋতুকে ডাকতে যাব তখন দেখি আমার পাশে কেউ নাই। আমি অনেক জোরে ঋতুর নাম ধরে চিৎকার করি, কিন্তু ঋতু পুরো ফ্ল্যাটে নাই। তখনই সেই লম্বা দুটি ব্যক্তি আমাকে বলে, এটা হচ্ছে মায়ার দুনিয়া, এখানে আপনার বান্ধবী নাই। দয়া করে আপনি নিজের থেকে আমাদের সাথে আসুন, নয়তো আমাদের জোর করে আপনাকে নিয়ে যেতে হবে। এই কথা শুনে আমার কাঁপাকাঁপি অবস্থা। আমি ভাবতেছি এরা কারা, কেন এসেছে এখানে, আর কোথাকার মহারাজের কথা বলছে তারা? কি হচ্ছে আমার সাথে, কিছুই বুঝতে পারছি না। তখনই সেই লম্বা দুটি অদ্ভুত দেখতে লোক আমাকে এক ধমক দিয়ে বলে, কি হলো, ওঠেন খাট থেকে, আসুন আমাদের সাথে। আমি ভয়ে খাট থেকে নেমে দাঁড়াই আর তাদের সাথে হাঁটা শুরু করি। তারা আমাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। কোথায় যাচ্ছিল কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু যখন আমি বাড়ির ভেতর থেকে বাইরে আসছিলাম, তখন দারোয়ান বা অন্য কাউকে আমি দেখিনি। আশেপাশে সবকিছুই চেনা, কিন্তু যেন অচেনার মতো লাগছে। সবটাই যেন মায়ার একটি দুনিয়া। তারা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? বাড়ির বাইরে আসার পর আমি সেই দুইটি লম্বা দেখতে ব্যক্তির সাথে হাঁটা শুরু করি। তবে আমার এলাকাটা অচেনা অচেনা লাগছিল। অচেনা লাগছে কারণ রাতের বেলায় আমাদের এলাকার প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে দারোয়ান থাকে, কিন্তু মানুষ তো দূরে থাক, একটি কুকুরের দেখা পাচ্ছিলাম না। তাই নিজের এলাকাটায় নিজের কাছে অচেনা মনে হচ্ছিল আমার। কিছুক্ষণ হাঁটার পর সেই দুটি ব্যক্তি আমাকে নিয়ে একটি বাসস্ট্যান্ডের সামনে এসে দাঁড়ায়। বাসস্ট্যান্ড দেখে আমি চিনতে পারি, কারণ এই বাসস্ট্যান্ড থেকেই আমি প্রতিদিন সকালে বাসে করে ভার্সিটিতে যাই। কিন্তু এখন বাজে রাত 2টা। এখান থেকে বাসস্ট্যান্ডে কোনো বাস আসার কথা না। তাহলে তারা আমাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে কেন? তাদেরকে জিজ্ঞেস করব এত সাহসও হচ্ছিল না, কারণ আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। বারবার মনে হচ্ছিল অনেক জোরে একটি চিৎকার মারি আর মানুষের কাছে সাহায্য চাই। কিন্তু কার কাছে সাহায্য চাইব? আমি তো কারো দেখা পাইনি। আমার মনে হচ্ছিল এক দৌড় দিয়ে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমার পা যেন এখান থেকে সরতে চাচ্ছে না। এ কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি ভয়ে চুপচাপ তাদের সাথে এসে বাসস্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। 5 মিনিট পর আমাকে অবাক করে দিয়ে একটি বাস আমাদের স্ট্যান্ডে এসে দাঁড়ায়। তবে এ কি, বাসের ভেতরে তো কেউ নেই, শুধু বাস চালক আর একজন হেল্পার বাসের ভেতরে। তারাও দেখতে খুব অদ্ভুত, কারণ তাদের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা ছিল। আমার সাথে থাকা সেই দুটি ব্যক্তি আমাকে বলে, চলুন বাসে উঠে পড়ুন। আমি ভয়ে ভয়ে তাদের সাথে বাসের ভেতরে উঠে পড়ি। বাসটি এবার রাস্তা দিয়ে চলতে শুরু করে। আমি চারিপাশে তাকিয়ে দেখি রোডঘাট পুরোপুরি ফাঁকা। দেখে মনে হচ্ছিল এই পৃথিবীতে আর কোনো মানুষ বেঁচে নেই, কারণ কোনো মানুষ কিংবা কুকুর কোনোটাই দেখা পাচ্ছি না। কিন্তু এটা কি করে সম্ভব? ঢাকা শহর সারা রাত কোনো না কোনো মানুষ আশেপাশে থাকবে, রাস্তায় একটা হলেও গাড়ি চলাচল করবে, কারণ এটা ঢাকা শহর। কিন্তু আমি কিছুরই দেখা পাচ্ছি না। এটা কি আমার স্বপ্ন, নাকি আসলে আমার সাথে এগুলো ঘটছে? আমি লক্ষ্য করি বাসটি শহরের পথ ছেড়ে একটু গ্রামের পথ ধরে চলতে শুরু করল। এটা দেখে আমার ভয় আরও দ্বিগুণ হয়ে গেল। আমি ভাবছিলাম আমার সাথে কোনো খারাপ কিছু ঘটবে না তো। বাসটি 1 ঘন্টার মতো চলার পর একটি স্থানে থেমে গেল। আমি জানালা দিয়ে দেখি চারিপাশে শুধু ধানক্ষেত আর ধানক্ষেত। এরপর একটি নদীর পাড়ে এসে বাস থেমে গেল। তখন আমার সাথে থাকা সে দুটি ব্যক্তি আমাকে বলে, চলুন এবার বাস থেকে নামুন। আমি ভয়ে ভয়ে বাসের ভেতর থেকে বাইরে চলে আসি। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি এই বাসটি এখানে আসার কোনো রাস্তা নেই, কারণ চারিপাশে ধানক্ষেত, কোথাও গাড়ি চলাচলের কোনো রাস্তা আমি দেখছিলাম না। তাহলে আমাদের গাড়িটা এখানে কি করে এলো? আমি ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। তখন আমার সাথে থাকা সে দুটি ব্যক্তি আমাকে বলে, আসুন আমাদের সাথে। আমি দেখি সেই দুটি ব্যক্তি ধানক্ষেতের ভেতর দিয়ে হাঁটা শুরু করল। কোনো উপায় না থাকায় আমি তাদের সাথে ধানক্ষেতের মাঝ দিয়ে হাঁটা শুরু করলাম। তখনই আমার কানে আমি শুনতে পেলাম বাসটি আবারও স্টার্ট নিয়েছে। ভাবছিলাম একটিবার কি পেছনে ঘুরে দেখব বাসটি কি করে এখান থেকে যায়, কারণ এখানে আসার তো কোনো রাস্তা নেই, সে আবার কি করেই বা ফিরবে। আমি যখন পিছনে ফিরে তাকে দেখতে যাব, তখনই সে দুটি ব্যক্তি আমাকে বলে, দয়া করে আপনি পিছনে তাকাবেন না, তাহলে আপনি ভয় পেতে পারেন। তাদের কথা মতো আমি আর পেছনে ফিরে তাকানোর সাহস করি না। ধানক্ষেতগুলো পাড়ি দেওয়ার পর দূর থেকে আমি লক্ষ্য করি খুব সুন্দর রাজপ্রাসাদ দেখা যাচ্ছে চোখের সামনে। প্রাসাদের চারিপাশে মশালের আগুন জ্বালানো। মশালের আগুন দিয়ে আশপাশটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যেমনটা আগেকার দিনে রাজা বাচ্চাদের প্রাসাদ সাজানো হতো। কিন্তু এটা কি করে সম্ভব? এখনকার দিনে রাজা বাচ্চাদের প্রাসাদ বলতে তেমন কিছু নেই, আর যেগুলো আছে সেগুলোতে জাদুঘর কিংবা মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়েছে।
তাহলে এত সুন্দর প্রাসাদ কোথা থেকে এলো? এর মানে কি এখনও এই পৃথিবীতে রাজাবাদশারা আছে? সেই দুইটি ব্যক্তি আমাকে নিয়ে এসে প্রাসাদের সামনে দাঁড়ায়। আমি দেখি চারিপাশে অনেক অনেক সৈনিক দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। সেই দুইজন ব্যক্তি আমাকে নিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে একটি কক্ষে নিয়ে যায়। সেই কক্ষে প্রবেশ করার পর আমি দেখতে পাই একটি খুব সুন্দর সিংহাসনের উপরে বসে আছে সেই স্বপ্নে দেখা জিনটে, যেটা কিনা আমার কাছে প্রতি রাতে আসত, কিন্তু তার শরীরে এখন রাজাদের মতো পোশাক পরানো, মাথায় একটি রাজকীয় মুকুট। আমি হাঁ করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায় আর আমার সাথে থাকা সে দুইটি ব্যক্তির উদ্দেশ্য করে বলে, তোমাদের কাজ সম্পন্ন হল, তোমরা এখন আসতে পারো। আমি ওর সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। এরপর সে জিনটি আমাকে বলতে শুরু করে, ভয় পেও না ঈশিতা, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আমার দুনিয়া, আর আমি এখানকার রাজা। তুমি তো আমার বিষয়ে জানার জন্য সেই হাফেজের কাছে গিয়েছিলে, তাই ভাবলাম অন্য কারো মুখে থেকে কেন তুমি আমার বিষয়ে জানবে। আমি তোমাকে আমার স্বপ্ন দেখাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার বিষয়ে সবকিছু জানা তোমার অধিকার আছে। শোনো ঈশিতা, আমি যদি একটি ইশারা করি, তাহলে আমার সাথীরা তোমার হাফেজ বন্ধুর সাথে থাকা 10 জন জিনকে চোখের পলকেই হত্যা করবে। কিন্তু আমি এটা কোনোদিনও চাইব না, কারণ আমি তোমাকে আসলেই অনেক ভালোবাসি ঈশিতা। আমি তোমাকে কি করে প্রথমবার দেখলাম আর তোমাকে কেন এত ভালোবাসি, এ কথাগুলো এখন আমি তোমাকে বলবো না। তুমি আগামীকাল তোমার সেই হাফেজ বন্ধুর মুখ থেকে শুনে নিও। তোমাকে এখানে নিয়ে আসার দুইটি কারণ। একটি কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম তুমি আমার বিষয়ে সবকিছু দেখো নিজের চোখে। আরেকটি কারণ হচ্ছে গত 5 বছর আমি তোমার সাথে তোমার ঘরে রাত কাটাতাম, তাই আমি চাই অন্তত আজকের রাতটা তুমি আমাদের দুনিয়ায় আমার সাথে আমার ঘরে রাত কাটাও। ভয় পাওয়ার কোনো দরকার নেই ঈশিতা, তুমি যেমনটা ভাবছো আমার তেমনটা কোনো উদ্দেশ্য নেই। তোমাকে তো আমি সেদিন রাতে তোমার স্বপ্নে এসেও বলেছি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুমাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুম দিতে চাই। তুমি যখন সকালবেলা ঘুম ভাঙবে, তুমি তোমার দুনিয়ায় তোমার খাটে নিজেকে আবিষ্কার করবে। অনেক রাত হয়ে গেছে, চলো আগে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা ঘুমাতে যাব। সেই জিন তার কথা শেষ করে আমার হাত ধরে সে কক্ষের বাইরে নিয়ে এলো। তারপর সে প্রাসাদের খাবারের কক্ষে আমাকে নিয়ে যায়। আমি দেখি কক্ষের ভেতরে অনেকগুলো দাসদাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের সকলের মুখগুলো কাপড় দিয়ে ঢাকা। তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সেই জিন খাবারের টেবিলের একটি চেয়ারে আমাকে বসিয়ে তার পাশের চেয়ারে সে নিজে বসে পড়ল। আমি দেখতে পাচ্ছি টেবিলের উপরে অনেক ধরনের সুস্বাদু খাবার দিয়ে সাজানো, কিন্তু আমি কিছু খেতে পারছিলাম না। তখন সেই জিনটি আমাকে বলে, কি হলো, খাবারগুলো খাও, ভয় পেও না, এগুলো সবকিছুই হালাল খাবার। দাঁড়াও, আমি তোমাকে প্লেটে করে বেড়ে দিচ্ছি। তখন সে জিনটি একটি খাবারের প্লেট হাতে নিল, আর কিছুটা পোলাও, কিছুটা মাংস আর নানান ধরনের কিছু মাছ ভাজা সবজি আমার প্লেটে তুলে দিল। আমি ভয়ে ভয়ে কিছুটা খাবার মুখে তুলি। প্রথম কিছুটা খাবার খাওয়ার পর আমার মুখে এতটাই ভালো লাগে যে আমি প্লেটের সবগুলো খাবার নিমিষে শেষ করে ফেলি। আমি এত সুস্বাদু খাবার এর আগে আর কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করার পর সেই জিনটি খাবারের কক্ষ থেকে আমাকে বের করে নিয়ে আসে, তারপর তার শোয়ার কক্ষে আমাকে নিয়ে যায়। আমি তার সাথে সে কক্ষে প্রবেশ করার পর দেখি খুব সুন্দর করে একটি রুম সাজানো, খুব দামি দামি জিনিস দিয়ে রুমটি সাজিয়ে রেখেছে। দেখে আমার বুঝতে বাকি রইল না যে এটা একটা রাজাদের রুম। সে আমাকে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন, চলো ঘুমোতে যাই। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম তার মুখের উপর কোনো কথা বলতে পারছিলাম না। আমি সেই ঘরের পালঙ্কের উপরে শুয়ে পড়ি। কিছুক্ষণের ভিতরেই সেও আমার পাশে এসে শুয়ে পড়ে। তারপর সে তার দুটি হাত আমার শরীরে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যখন আমাকে ধরেছিল আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, বুকের পাপাসটা যেন খুব ধপধপ করে কাঁপছে। এটা যেন একটা অন্যরকম অনুভূতির, কিন্তু মনের ভেতর একটা চাপা ভয় রয়ে গেল। আমি ঘুমিয়ে পড়লে আবার সে আমার সাথে অন্য কিছু করবে না তো? কিন্তু একটা বিষয় ভাবছিলাম, তার যদি খারাপ কোনো মতলব থাকত, তাহলে সে আমাকে এত সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করত না। সে হয়তোবা সত্যি আমাকে ভালোবাসে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। সকালে আমার ঘুম ভাঙার পর আমি যা দেখি সেটা দেখে তো আমি খুব অবাক হই। ঘুম থেকে উঠে দেখি কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। ঠিক তখনই কেউ একজন চিৎকার দিয়ে উঠে, ও আল্লাহ রে, গেলাম রে। আমি ঘুরে তাকিয়ে দেখি নিচে পড়ে আছে আমার বান্ধবী ঋতু।
আমি বুঝতে পারি ভয়ে আমি আমার বান্ধবীকে খাট থেকে ফেলে দিয়েছি। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো গতকাল রাজবাড়িতে ছিলাম। আমি খাট থেকে নেমে আসি আর আমার বান্ধবীকে নিচ থেকে তুলি। তারপর ঋতুকে আমি সবটা বলি। ঋতু আমার কাছে জানতে চায়, এই অদ্ভুত আচরণের কারণটা কি? আমি ঋতুকে সবটা খুলে বলি। গতকাল আমার সাথে যা যা হয়েছে সব শুনে ঋতু আমাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি রাতে অনেকবার ঘুম থেকে উঠেছি ওয়াশরুমে যাওয়ার জন্য, কিন্তু তোকে তো দেখলাম খাটে গভীর ঘুমে ঘুমিয়ে আছিস। তাহলে তুই কেন বলছিস যে তুই ঘরে ছিলি না? আর তোকে দুজন লোক সেই রাজবাড়িতে ওই জিনটির কাছে নিয়ে গিয়েছিল, আর তুই সেখানেই রাত্রি যাপন করেছিস? দোস্ত, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে আমার সাথে এগুলা? ঋতু বলে, তোর এই সব প্রশ্নে উত্তর দিতে পারবে রাকিব ভাই। চল দোস্ত, আমরা এখনই মাজারের উদ্দেশ্যে রওনা করি। দাঁড়া, আমি এখনই আজিম ভাইয়াকে একটা কল দিচ্ছি। ভাইয়া গাড়ি নিয়ে আমাদেরকে রিসিভ করবেন। আমি ভাইয়াকে কল দেই, তার 10 মিনিট পর ভাইয়া আমাদের বাসার সামনে আসে আমাদের রিসিভ করতে। তারপর আমরা 3 জন রওনা করে দেই মাজারের উদ্দেশ্যে। গাড়িতে বসেছিলাম, আমার মনে অনেক প্রশ্ন উদয় হচ্ছিল। গতকাল রাতে তো আমি দেখেছিলাম আমার ঘরে ঋতু নেই, আর সেই 2 লোক আমাকে রাজবাড়িতে নিয়ে গেল। কিন্তু ঋতু তো বলছিল আমি তো ঘরেই ছিলাম। তাহলে গতকাল রাতে আমার সাথে এত কিছু কি করে হলো? এই সকল কিছুর উত্তর আমাকে জানতে হবে। এগুলো ভাবতে ভাবতে গাড়িটা মাজারের সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামতেই দেখতে পাই রাকিব ভাই আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সে বলল, আমি জানতাম তোমরা আসবে। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তোমরা আসো আমার সাথে। তারপর আমরা রাকিব ভাইয়ার সাথে তার রুমে প্রবেশ করি। আমি রাকিব ভাইয়াকে সবটা খুলে বলতেই যাব, তার আগে রাকিব ভাই আমাকে বলে, তোমাকে কিছু বলতে হবে না। আমি জানি তোমার সাথে গতকাল রাতে কি কি হয়েছে। তুমি তো জানতে চাও এগুলো কি করে হলো? শোনো ঈশিতা, সেই 2 জন জিন তোমাকে না, বরং তোমার শরীরের ভিতর থেকে তোমার আত্মাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে তোমার শরীরের ভেতর থেকে আলাদা করে তাদের সাথে করে সেই রাজবাড়িতে নিয়ে গিয়েছিল। এই কারণেই তোমাকে ঋতু দেখেছিল তুমি গভীর ঘুমে ঘুমিয়ে আছো, আর ওইদিকে তুমি রাজবাড়িতে ছিলে। আমি আমার সাথীদের মাধ্যমে জানতে পেরেছি সে আসলে কে, তার নাম কি, আর সে কোথায় থাকে। সে হচ্ছে 3 লাখ শক্তিশালী জিনেদের রাজা। তার নাম হচ্ছে ইয়ামিন শেখ। একটা কথা সত্য, সে যদি চাইত তাহলে অনায়াসেই আমার 10 জন সাথীকে হত্যা করতে পারত। কিন্তু সে এমনটা করেনি, কারণ সে চাচ্ছিল আমি তার বিষয়ে সবকিছু তোমাকে বলি। শোনো ঈশিতা, মহারাজ ইয়ামিন শেখ আসলেই তোমাকে মন থেকে অনেক ভালোবাসে। তোমার মনে আছে আজ থেকে আরও 5 বছর আগে তুমি গ্রামের বাড়িতে তোমার বাবা মায়ের সাথে ঘুরতে গিয়েছিলে, আর বিকেলবেলায় তোমার মামাতো বোনের সাথে সেই গ্রামের নদীর পাড়ে হাঁটতে বের হয়েছিলে? তখনই তোমার চোখে পড়েছিল ঘাটে একটি নৌকা, আর নৌকার মাঝে একটি খুব সুন্দর পাঞ্জাবি পরা লোক বসে আছে। তুমি ভেবেছিলে সেটা হয়তোবা নৌকাটির মাঝি, তাই তুমি তার কাছে অনুরোধ করেছিলে যেন তোমাকে সেই মাঝ নদীতে নিয়ে যায় আর সে পদ্মফুল উদ্ধার করতে সাহায্য করে। অবাক করার বিষয় সেই ছিল মহারাজ ইয়ামিন শেখ। সে মানুষ রূপে সে গ্রামে গিয়েছিল, কারণ সেই গ্রামের বড় মাদ্রাসার প্রধান শিক্ষক তার খুব কাছের বন্ধু। সে ওই শিক্ষকের সাথে দেখা করতে গিয়েছিল, আর সে শিক্ষকের কাছ থেকে সে কোরআন শিক্ষা শিখেছিল। সে খুবই ইমানদার একজন জিনের রাজা। সে তোমাকে প্রথমবার দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিল। সে তোমাকে নিয়ে মাঝ নদীতে গিয়ে সেই পদ্মফুল তোমাকে উদ্ধার করতে সাহায্য করেছিল। বিনিময়ে তুমি তাকে 20টা টাকা উপহার দিয়েছিলে। মনে আছে? আমি বলি, হ্যাঁ মনে আছে, কিন্তু তাকে তো দেখে খুব সাধারণ মানুষের মতো মনে হচ্ছিল। আমি তো কোনোভাবেই ধরতে পারিনি সে একটি জিন ছিল। রাকিব ভাই বলে, সেদিনের পর থেকে সে তোমার পিছু লাগে আর তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করে। সেটা তার সাথীদের মাধ্যমে খুব সহজেই তোমার বাড়ির ঠিকানা উদ্ধার করে। সে শুরুতে তোমার বাড়ির বাইরে জানালা দিয়ে তোমাকে দেখত, কিন্তু সে তোমাকে এতটাই ভালোবাসত যে দূর থেকে দেখে তার মন ভরত না। আস্তে আস্তে সে তোমার কাছে আসতে শুরু করে, আর একদিন রাতে সে সাহস করে তোমার খাটে তোমার পাশে ঘুমিয়ে পড়ে। এমনিভাবে সে তোমাকে জড়িয়ে ধরে ঘুমোতে শুরু করে প্রতি রাতে। তুমি গভীর ঘুমে থাকার কারণে এগুলো কোনোভাবেই বুঝতে পারতে না। তেমনিভাবে একদিন রাতে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। দেখো ঈশিতা, এখন তোমাকে একটা কথা বলি, আমাদের মানতে হবে, মানুষ হোক কিংবা জিন, সকলের ভেতরেই উপরবালা যৌবন চাহিদা দিয়ে রেখেছে।
এই কারণেই সে না চাইতেও সেদিন তোমার সাথে সহবাস করেছিল। আর ঠিক তার পরের দিনই তোমার মা তোমার বিছানায় রক্ত দেখে তোমাকে এই বিষয়টা জানিয়েছিল। আর আস্তে আস্তে তুমি সেই জিনটা সম্পর্কেও সবকিছু খোঁজখবর নিয়ে ফেলেছ। তুমি কি জানো, গতকাল রাতে আমার 10 জন জিনের সাথে তার খুব শক্তিশালী 2 জন জিন আমার কাছে এসেছিল। তারা একটি হুঁশিয়ার বার্তা আমাকে দিয়ে গেছে, আর একটি কথা তোমাকে জানাতে বলেছে। এটা তোমার জানা খুব দরকার। আমি রাকিব ভাইয়াকে বলি, কি কথা রাকিব ভাইয়া, বলেন আমাকে, কি জানাতে বলেছে সে? আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পরের পর্বটা আপলোড করে দিব। আর আজকের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।